ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতার ক্লাস করব। এই ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি। চলো আমাদের ক্লাসে চলে যাই। আমরা পড়ছিলাম তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতা, রোদ জল বৃষ্টি, এই অভিজ্ঞতা। আজ আমরা এই অভিজ্ঞতার শেষ সেশনের ক্লাসটি করব। তাহলে বলো দেখি আমরা কত নম্বর ক্লাস করব? আজ আমরা নবম সেশনের ক্লাসটি করব। কেমন? আচ্ছা, তোমাদের গত ক্লাসে একটা বাড়ি কাজ ছিল, তাই না? সবাই কি বাড়ির কাজটি করেছো? তোমাদের একটা পরীক্ষা করার কথা বলা ছিল, সবাই কি করতে পেরেছো? অনেকেই নিশ্চয়ই করতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ যে তোমরা খুব সুন্দরভাবে আমাদের নির্দেশনাগুলো পালন করার চেষ্টা করছো। চলো গত ক্লাসে তোমাদের বাড়ির কাজে যে পরীক্ষাটি দেয়া ছিল, আমরা সেই পরীক্ষাটি আবারও একটু ক্লাসে দেখে নিই। দেখো সেই পরীক্ষায় কি ছিল। আমরা দেখেছি যে এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের গাছের পাতা নিতে হবে। তোমরা গাছের পাতা ছিঁড়েও নিতে পারো, আবার গাছে থাকা অবস্থায় পাতাতেও এই পরীক্ষাটি করতে পারো। এই পরীক্ষাটি করার জন্য কি কি লাগবে? লাগবে হচ্ছে গাছের পাতা, সবুজ পাতা, লাগবে পানি, আর লাগবে ভিনেগার অথবা লেবুর রস। ভিনেগার বা লেবুর রস কেন নিবে? কারণ ভিনেগারে অথবা লেবুর রসে অ্যাসিড থাকে। আমরা দেখব যে গাছের পাতায় এই অ্যাসিডটা দেওয়ার পর কি ঘটনা ঘটে। তাহলে পরীক্ষাটি করার জন্য কি কি লাগবে আমরা জানলাম। এবারে চলো যে আমরা যদি ক্লাসে পরীক্ষাটি করি তাহলে কি করতে পারি। আমরা এক বোতলে পানি নিলাম, আবার কিছু ভিনেগার নিলাম। যার বাসায় ভিনেগার থাকবে সে ভিনেগার দিয়ে করতে পারো। আর আমরা জানি অনেকের বাসায় লেবু থাকে, তো ভিনেগার না থাকলে তোমরা লেবু নিয়ে সেখান থেকে একটু রস চিপে নিয়ে সেটা দিয়েও করতে পারো। তো আজকে আমরা লেবুর রস দিয়ে করি। চলো, একটা গাছের পাতা নিলাম, গাছের পাতায় কিছু ড্রপার দিয়ে ফোটায় ফোটায় কিছু পানির ঢাললাম, পানির বিন্দু গাছের পাতার উপরে রাখলাম। সেকেন্ডলি অপর কিছু গাছের পাতা নিলাম, পাতা নিয়ে দেখো সেখানে ড্রপার দিয়ে কিছু লেবুর রস ফোটায় ফোটায় ঢেলে দিলাম। এখন কি করতে হবে? এটাকে কয়েক ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। তোমরা বাসায় আরো বেশি সময়ের জন্য রাখতে পারো, ধরো যে একদিনের জন্য রেখে দিতে পারো। এখন তোমরা কি ভাবতে পারছো যে কি ঘটনা ঘটবে? এই যে আমরা কিছুক্ষণের জন্য রেখে দিলাম, এখানে কি ঘটবে? নিশ্চয়ই কিছু হবে, তাই না? সবাই খুব উৎসাহী না দেখার জন্যে যে এই পরীক্ষার আসলে ফলাফলটা কি, এখানে কি ঘটতে যাচ্ছে? চলো আমরা এবার দেখে নেই। এই যে আমরা পাতাগুলো কিছুক্ষণ রেখে দিলাম, এখন দেখো পানির ফোঁটা দেয়া গাছের পাতা কেমন। ফোঁটা দেওয়ার আগে যেমন ছিল সবুজ, এখনো কিন্তু সেরকম সবুজই আছে। অর্থাৎ পানির ফোঁটা পড়ায় গাছের পাতায় কোনো ক্ষতি হয়নি। পরে দেখো ভিনেগার দেয়া বা লেবুর রস দেয়া গাছের পাতা, আমরা তো লেবুর রস দিয়েছিলাম, লেবুর রস দেয়া গাছের পাতায় পাতার রং দেখো, এটা কি আগের মতো আছে? এখানে গাছের পাতা পুরো বিবর্ণ হয়ে একদম শুকনো মরা পাতার মতো হয়ে গিয়েছে, তাই না? এর কারণ কি তোমরা বুঝতে পারলে? এটাতে আমরা কি দিয়েছিলাম? লেবুর রস। লেবুর রসে কি আছে? অ্যাসিড আছে। লেবুর রসে অ্যাসিটিক অ্যাসিড থাকে। তো এই অ্যাসিড গাছের পাতায় পড়ার কারণে দেখো পাতার রংটা কেমন বিবর্ণ হয়ে গেল, সবুজ রং পুরাই উধাও, তাই না? আচ্ছা, এখন তোমরা কি করবে? তোমাদের বিজ্ঞান অনুশীলন বই নিবে। বিজ্ঞান অনুশীলন বইয়ের রোদ জল বৃষ্টি এই অভিজ্ঞতার 61 নম্বর পৃষ্ঠায় চলে যাও। সেখানে দেখো একটা ছক আছে। সেই ছকে তোমরা এই যে গাছের পাতাতে পানির ফোঁটা এবং অ্যাসিড অর্থাৎ লেবুর রস দেওয়ার কারণে গাছের পাতার রঙের কি পরিবর্তন হলো সেটা সেই ছকে লিখে রাখো। অথবা তোমরা এখানে পাতার রঙের যে পরিবর্তিত রূপটা সেটা ছবিও আঁকতে পারো।
এর জন্য তোমাদের সময় দেয়া হলো 5 মিনিট। তোমরা নিশ্চয়ই এর মধ্যে তোমাদের আঁকা কমপ্লিট করেছো। কেউ আঁকতে না চাইলে তোমরা লিখেও রাখতে পারো। তো তোমরা লিখেছো? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চলো, এবার তোমাদের একটু পড়াশোনা করতে হবে। এবার সবাই মিলে প্রত্যেকের নিজ নিজ অনুসন্ধানী পাঠ বইটা বের করো, করে তোমাদের পঞ্চম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু এই অধ্যায়ের 56 পৃষ্ঠায় চলে যাও। 56 পৃষ্ঠায় দেখো অ্যাসিড বৃষ্টি নামে একটি অংশ আছে। এই অংশটি তোমরা 5 মিনিট প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে পড়ো। তোমাদের পড়া কমপ্লিট হয়েছে, তাই না? এখানে আমরা দেখলাম যে অনুসন্ধানী বইয়ের এই অংশে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই একটু বুঝে গিয়েছো অ্যাসিড বৃষ্টি কি। এখন দেখো আমরা এইটা সম্পর্কে আরেকটু জেনে নেই। গ্রিনহাউস গ্যাস ছাড়াও জলবায়ু পরিবর্তনের অপর একটি উল্লেখযোগ্য কারণ হলো অ্যাসিড বৃষ্টি। অর্থাৎ আমরা দেখছি যে বছর 50 বা 100 বছরের জলবায়ু বিশ্লেষণ করলে জলবায়ু কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের একটা কারণ ছিল গ্রিন হাউস, সেই রকমই আরেকটি গ্রিন হাউস প্রতিক্রিয়া, সেই রকমই আরেকটি কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টিটা কিভাবে সৃষ্টি হয় দেখো। অ্যাসিড বৃষ্টির পানির সাথে মানব সৃষ্ট অথবা প্রাকৃতিক উৎস থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড বাতাসের জলীয় বাষ্প ইত্যাদি গ্যাস বাতাসের জলীয় বাষ্প, অক্সিজেন ও অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাসিড তৈরি করে বাতাসে, যেটা আবার বৃষ্টির পানি বা অন্যান্য উপাদানের বস্তুর সাথে মিশে ভূপৃষ্ঠে পতিত হয়, ভূপৃষ্ঠে বিভিন্ন অংশের উপর পড়ে। তাহলে অ্যাসিড বৃষ্টিটা কিভাবে তৈরি হয় দেখো। আমাদের প্রতিদিনের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে, যেমন কলকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া, বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার, রান্না বান্নার কাজে, অথবা আমরা দেখেছি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যখন আমরা ব্যবহার করি, এসি, রেফ্রিজারেটর, এগুলো থেকে যে গ্যাস বের হয় সেটা বাতাসে চলে যায়। সেই গ্যাস আবার বাতাসের জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ইত্যাদির সাথে মিশে বিক্রিয়া করে কি করে অ্যাসিড তৈরি করে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই ধরনের শক্তিশালী অ্যাসিড বাতাসে তৈরি হয়। এগুলো যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানির সাথে মিশে একদম ভূপৃষ্ঠে অ্যাসিডযুক্ত পানি আকারে ভূপৃষ্ঠে চলে আসে। এটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন আমরা দেখলাম যে জলবায়ু পরিবর্তনের একটা কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি হলে শুধু যে জলবায়ু পরিবর্তন হয় তাই না, আমাদের অনেক অনেক ক্ষতি হয়। এই যে ক্ষতিকর বিষয়গুলো, চলো আমরা একটু দেখে নেই যে ক্ষতিকর বিষয়গুলো আসলে কি ছিল অ্যাসিড বৃষ্টির কারণে। মাছ ও জলজ প্রাণীর জীবন ধারণ কঠিন হয়ে পড়ে। বৃষ্টির অ্যাসিডযুক্ত পানি যখন গড়িয়ে গড়িয়ে নদী, সমুদ্র, পুকুর, খাল, বিল ইত্যাদিতে পড়ে, তখন সেখানে আমরা জানি মাছ সহ আরো অনেক জলজ জীব থাকে। সেগুলো বেশি অ্যাসিডযুক্ত হলে তাদের স্কিনে প্রবলেম হয়, তাদের বৃদ্ধি ব্যাহত হয়, অনেক সময় মাছ মারাও যায়, অর্থাৎ তাদের জীবন ধারণই কঠিন হয়ে পড়ে। এছাড়া কি হয়, উদ্ভিদে যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন উদ্ভিদের বিভিন্ন অংশের ক্ষতি হয়। আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছ যে অ্যাসিড বৃষ্টির কারণে ডান পাশের ছবিতে দেখো গাছের পাতাগুলো বিবর্ণ হয়ে গিয়েছে এবং ঝরে ঝরে যাচ্ছে। পুরো গাছের পাতা কিন্তু সবুজে ছেয়ে গেছে, এমনটা আর নেই। যেটা বাম পাশে আছে কিন্তু ডান পাশে নেই, কারণ ডান পাশের অংশে অ্যাসিড বৃষ্টি হয়েছে। এটা নিশ্চয়ই আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই না? আচ্ছা, এছাড়াও কি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়। যখন অ্যাসিডযুক্ত পানি মাটিতে চলে আসে তখন মাটি অ্যাসিডিক হয়ে যায়, যেটা ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর। এছাড়া মাটিতে যে সকল জীবেরা, ছোট ছোট কীটপতঙ্গ বাস করে, তাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর।
অ্যাসিড বৃষ্টির আরো কিছু ক্ষতিকর দিক আছে, সেটা কেমন দেখো। ধাতু নির্মিত বিভিন্ন যন্ত্রপাতি রাস্তাঘাটে বা তোমরা দেখবে ফ্লাইওভার, রাস্তাঘাটে দেখবে ফ্লাইওভার আছে ধাতু দিয়ে তৈরি, বিভিন্ন খামের সাথে বিভিন্ন ধাতব জিনিস আটকে থাকে। এছাড়াও বিল্ডিং তৈরির সময় দেখবা ধাতব পদার্থ ব্যবহার করা হয়। এরকম আরো বিভিন্ন কাজে যখন খোলা স্থানে ধাতুর কোনো জিনিস রাখা হয়, সেখানে অ্যাসিড বৃষ্টি হলে সেই অ্যাসিডটা ওই ধাতুকে ক্ষয়প্রাপ্ত করে, নষ্ট করে ফেলে। এছাড়া দালান কোঠার উপরে পড়লে, বিল্ডিং এর উপরে পড়লে সেখানেও কিন্তু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যেখানেই পড়ে সেখানেই কোনো না কোনোভাবে জিনিসটিকে ক্ষয় করে নষ্ট করে ফেলে। তাহলে এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর না? আচ্ছা শিক্ষার্থীরা, এখন তাহলে তোমরা যে যেখানে বসেছো সেখানে 5 থেকে 6 জন করে দলে ভাগ হয়ে যাও। কেমন? দলে ভাগ হয়ে তোমাদের কি করতে হবে দেখো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ে একটা ছক আছে। বিজ্ঞান অনুশীলন বইয়ে রোদ জল বৃষ্টি এই অভিজ্ঞতার 62 নম্বর পৃষ্ঠায় চলে যাও। দেখো 62 নম্বর পৃষ্ঠায় ছক 1-এ কি লেখা আছে। যে 5টি কাজের জন্য বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায়, অর্থাৎ আমরা প্রতিদিন যা যা করি সেখান থেকে যে 5টি কাজ আমরা এমন কাজ করছি যার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড না, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই রকম 5টি কাজ তোমরা খুঁজে বের করবে দলে আলোচনা করে, এবং সেটা এই ছকে লিখবে। এরপরে এই যে কাজগুলো করলে সেই কাজগুলো করার কারণেই তো বাতাসে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? এই গ্রিনহাউস গ্যাস যাতে পরিবেশে বেশি পরিমাণে না যায় সেখান থেকে তার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা কি কি করতে পারি, তোমরা কি বুঝতে পারছো কি করতে হবে? এই বিষয়গুলো তোমরা এখন দলে প্রত্যেকে নিজেরা আলোচনা করবে, করে খুঁজে বের করবে। খুঁজে বের করে সেই তথ্যগুলো তোমরা সাজিয়ে সুন্দর করে বইয়ের অনুশীলন বইয়ের এই 62 নম্বর পৃষ্ঠার ছকে লিখে ফেলবে। কেমন? এর জন্য তোমাদের সময় দেয়া হলো কতক্ষণ সময় দিলে তোমরা করতে পারবে? 10 মিনিট। তাহলে তোমাদের 10 মিনিট সময় দেয়া হলো, এর মধ্যে তোমরা এই কাজটি সম্পন্ন করো। কেমন? শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে নিশ্চয়ই তোমাদের শ্রেণীর কাজটি সম্পন্ন করে ফেলেছো, তাই না? সবাই কি বুঝলে যে আমরা নিজেরাই আসলে আমাদের পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেশিরভাগ বাড়িয়ে দিচ্ছি? আমাদের মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের কারণেই কিন্তু পরিবেশে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই তোমরা এগুলো এতক্ষণে বুঝে গিয়েছো। তো পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য কাদেরকে পদক্ষেপ নিতে হবে? তাহলে আমাদেরকেই নিতে হবে। তুমি, আমি, আমরা মিলে চেষ্টা করলে এই সমস্যার কোনো না কোনো সমাধান বের করতে পারবো, তাই না? তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো কি করতে হবে। তো আগামী ক্লাসে তোমাদের কিছু বাড়ি কাজ থাকবে। আগামী ক্লাসে না, আসলে তোমরা বাড়ি কাজটি কয়েকদিন যাবত চর্চা করবে। এটা তোমরা দলের প্রত্যেকে মিলে প্ল্যান করতে পারো কিভাবে। তোমরা 15 দিন বা 20 দিন বা 1 মাসের একটা প্ল্যান তৈরি করো, যে প্ল্যানে কি থাকবে, যে কাজগুলোর কারণে পরিবেশে আমরা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি সেই কাজগুলো কিভাবে কমিয়ে ফেলা যায় অথবা বন্ধ করে দেয়া যায়, সেই পরিকল্পনা যে তোমরা আগের ছকে পরিকল্পনা করে রেখেছো, এই পরিকল্পনা এখন বাস্তবায়ন করতে হবে, নিজেদেরও করতে হবে, অন্যকেও উৎসাহিত করতে হবে। তাহলে আগামী 15 দিন তোমরা কি করবে? বাড়িতে এই চর্চাটা করবে, নিজেরাও করবে, অন্যকেও উৎসাহিত করবে। এটাই হচ্ছে তোমাদের আগামী এই অভিজ্ঞতা শেষে হোমওয়ার্ক। পারবে না সবাই? নিশ্চয়ই সুন্দরভাবে কাজটি করতে পারবে আশা করি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে সহনশীলতা। সহনশীলতা হলো অন্যের বিশ্বাস ও রীতিনীতিকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়া এবং শান্তিপূর্ণ উপায় ব্যবহার করে প্রয়োজনীয়
পরিবর্তন নিয়ে আসা। সহনশীলতা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি গুণাবলী মানুষের ক্ষেত্রে। মানুষ যদি সহনশীল হয় তাহলে কখনোই সে কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত হবে না। সে সবসময় ধৈর্যশীল এবং মানুষের কল্যাণের জন্য কাজে নিয়োজিত থাকবে, তাই না? তো আমরা প্রত্যেকেই এই কাজের চর্চা করব, কেমন? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।